সমাজে মানে ধার দেওয়া যাকে বলে, এই ধার দেওয়ার কালচার কিন্তু এখন আর নাই। তো ধার দেওয়ার কালচার এর পরিবর্তে কি চলে এসেছে, সুদ ভিত্তিক অর্থনীতি, সুদে দেওয়া অর্থনীতি চলে এসেছে, যে আমি তোমাকে টাকা দেবো, তুমি আমাকে এত টাকা রিটার্ন দিবা। এই যে সুদ ভিত্তিক অর্থনীতি আসার ফলে সবচেয়ে বড় যেটা হয়েছে যে সম্পদের অসম বন্টন হয়েছে। মানে সুদের বৈশিষ্ট্য হচ্ছে সম্পদকে এক পেশে করে ফেলে, মেরুকরণ করে ফেলে। মানে সুদ ভিত্তিকের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে অন্যায্যতা তৈরি করে বা ইমব্যালেন্স তৈরি করে সমাজে। তাহলে একটা শ্রেণীর মানুষের কাছে টাকা ফ্লো চলে যায়, আর বাদ বাকি সাধারণ জনতার কাছে টাকার ক্রাইসিস থাকে। অথচ আমাদের পৃথিবীতে ইনি না, পৃথিবীর সবাই স্বীকার করবেন যে আমাদের পৃথিবীতে ধন সম্পদ বলেন বা যে কোনো কিছু বলেন, কোনো কিছুরই অভাব নাই। মানে এক্সিস্টিং পৃথিবীতে যত মানুষ আছে তাদের মাথা পিছু সম্পদ পৃথিবীতে সম্পূর্ণরূপে সঠিকভাবে সঠিক পরিমাণে আছে। তারপরেও লক্ষ লক্ষ পিপল, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ, এশিয়া, মিডিল ইস্ট না খেয়ে মারা যাচ্ছে। এটা জাস্ট অন্যায্যতার কারণে। এবং এই অন্যায্যতার মূল সূত্রপাত হয় সুদ থেকে। এই সুদ থেকে বেরোন, আমরা যদি 10 জন ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করি বা রাস্তায়, তারা আসলে এটা ভাবতেই পারে না বা তাদের কল্পনায়ও আসে না যে আদতে সুদ থেকে বের হওয়া যায়। তারা এমনই ধরে নিয়েছে যে আদতে এটা অক্সিজেনের মতো হয়ে গেছে, এখান থেকে আমরা বের হতে পারবো না। প্রথম একজন ব্যক্তি, বাংলাদেশে একজন চমৎকার ব্যক্তি, যে যে এটা নিয়ে চিন্তা ভাবনা করেছে যে এখান থেকে ইচ্ছা করলে মানুষ যদি চায় সবাই এখান থেকে বের হওয়া সম্ভব, অনেক অনেক বিকল্প। এখন এই মডিউলটা মানে কি বলে ওয়ার্কেবল কিনা এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে বিকল্প চিন্তা করা। অসংখ্য মানুষ যদি অসংখ্য বিকল্প চিন্তা করে, তারা যদি চেষ্টা করে যে না আমরা এই অরাজকতা, এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বের হব, এই কালচার, এই প্র্যাকটিসিংটা যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে একটা সময় পরে সেটাকে খুব সহজ মনে হবে যে না এটা আমরা পসিবল, এটা আমরা সুদকে ভেঙে আমরা নতুন একটা ভালো মানে হালাল ভিত্তিক অর্থনীতি ব্যবস্থার দিকে আমরা ব্যাক করতে পারবো। তো এখানে ঋণের পরে যেটা আছে সুদ, তারপরে আসছে রাষ্ট্র ব্যবস্থা, কর আসলে আমরা যে ট্যাক্স গুলো দিই এটা আসলে মনে হয় যে অনেক ভালো জিনিস, আদতে এটা একটা অন্যায্যতা তৈরি করে। কর কিভাবে সমস্যার সমাধান না এনে সুন্দরভাবে দেখাচ্ছেন। পৃথিবীর বা দেশের সবাই যদি কর ঠিকভাবে দেয়ও, তবুও করের সিস্টেম লস বেশি। 100 টাকা ট্যাক্সের মানে প্রয়োগযোগ্যতা 20 টাকা। 100 টাকা যদি জনগণের কাছ থেকে ট্যাক্স মানে আদায় করা হয়, তাহলে সেই ট্যাক্স দিয়ে উন্নয়ন হবে 20 টাকার। অথচ এই উন্নয়নটা বা এই মেথডটা যদি সাধারণ মানুষ নিজের মতো করে করত, তাহলে ওই 100 টাকায় 100 টাকারই উন্নয়ন হতো। একদম ম্যাথমেটিক্যালি কাগজে কলমে সুন্দরভাবে এই জিনিসটা এই বইতে চলে এসেছে। এবং মানে কিভাবে শোষণ থেকে মুক্ত হবে, আর কর কিভাবে আমাদের শোষণ মুক্তির অর্থনীতি দেবে না, কর কিভাবে আমাদের জীবনে সলিউশন দেবে না, সেটাও দেখিয়েছে সুন্দরভাবে। তারপরে উন্নয়ন, আমরা কর দিয়ে যে উন্নয়ন করা হয় তার দুর্বলতা দেখা যাচ্ছে উন্নয়নের ফলে। এখানে বেশ কিছু নতুন নতুন টার্মোলজি নিয়ে এসছে। হ্যাঁ, টার্মোলজি নিয়ে এসছে, নেগেটিভ এক্সটার্নালিটি, তারপরে ইপিজেড করমুক্ত অঞ্চল, এর ভিতরে রাষ্ট্রীয় ব্যয়, একটা রাষ্ট্রের ব্যয় কিভাবে নির্ধারণ হওয়া উচিত, আমরা যে জিনিসগুলোকে ফ্রি সেবা মনে করি আদতে সেগুলো ফ্রি কিনা। দেখা যাচ্ছে যে এরকম অনেক ভালো ভালো টপিক নিয়ে এখানে কথা বলেছে। আমি নিজে একবার পড়ার পরে আমি আবারও পড়তেছি, নোট করতেছি, কোট কোট করে করে। এবং আমি চাচ্ছি যে আমরা একটা টিম আকারে এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে টিম আকারে অনেক থিওরিক্যাল কাজ করব, এবং নতুন একটা অর্থ ব্যবস্থা বা ভালো একটা সুন্দর অর্থ ব্যবস্থা আমাদের অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা যদি সবাই মিলে এটা নিয়ে চিন্তা ভাবনা করি। অর্থনীতি জানা এটা এখন মানুষের কোনো ফ্যাশন না বা কোনো ঐচ্ছিক কোনো বিষয় না। অর্থনীতি আমার মতে একটা শিক্ষিত ব্যক্তির মানে একটা মৌলিক জ্ঞান হওয়া উচিত, অর্থনীতি এই জ্ঞানটা। আদারওয়াইজ আর সব অর্থনীতি রাজনীতিকে নির্ধারণ করতেছে, অর্থনীতি মানুষের জীবনযাত্রা, চিকিৎসা, শিক্ষা সবকিছুকে নিয়ন্ত্রণ করতেছে, ফুয়েল হিসেবে কাজ করছে। সো এই জিনিসটা আমাদের ভালোভাবে শেখা উচিত। আপনারা এই শোষণ মুক্তির অর্থনীতি বইটা আমাদের এখানে পেয়ে যাবেন, এবং পাটোয়ারি সব বই মোটামুটি আমাদের বুক ক্যাফে দর্শকে সবসময় পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।